দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। দর্শক, আজ আমরা কথা বলবো পুরান ঢাকা। যে পুরান ঢাকা অনেকের কাছে এক ধরনের ঘিঞ্জি নগরী বলেই আমাদের কাছে মনে হয়। সেই পুরান ঢাকার বাসিন্দাদের জন্য এক ধরনের সুখবর আসছে। সেটি হচ্ছে পুরান ঢাকা এখন যেরকম ঘিঞ্জি অবস্থা আছে, সেখানকার কিছু অংশে সরকার একটি প্রজেক্ট নিয়েছে। সেখানে প্রশস্ত রাস্তা অথবা অন্যান্য যত ধরনের নাগরিক সুবিধা আছে সেই সুবিধা রেখেই ভবন নির্মাণ করার একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে। তো এই বিষয়টি কিভাবে বাস্তবায়ন হবে, কোন প্রক্রিয়ায় আছে, সেখানে চ্যালেঞ্জ কি, এই পুরো বিষয় নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে আজকের লিড রিপোর্টটি প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের সহকর্মী বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র করেসপন্ডেন্ট সাইফুদ্দিন সাহেব। আমরা আজকে স্টুডিওতে তার সঙ্গে বিস্তারিত আরও আলাপ করব বিষয়টি নিয়ে। সাহেব ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এই যে স্টোরি আমাদের আজকে প্রকাশ হলো, যে পুরান ঢাকার যে ঘিঞ্জি অবস্থা, সেখান থেকে এক ধরনের নাগরিক সুবিধা সম্বলিত সুবিধা সহ যে আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা, একটু যদি আমাদের বলেন। আপনার পুরাতন আমাদের ঢাকা হচ্ছে 400 বছর পুরাতন শহর। তো যেই শহর হচ্ছে আপনার মানে প্রথম তো বুড়িগঙ্গা তীরবর্তী এলাকাইতে আমাদের শহরটা গড়ে ওঠে। তো প্রাচীন শহর পুরান, এই কারণে এটা পুরান ঢাকা। কিন্তু এখন যে অবস্থা দেখা যাচ্ছে পুরাতন ঢাকাতে আপনার মানে আপনি যেটা বললেন গিঞ্জি, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা থাকে না, ছোট ছোট গলি, ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার অনেকগুলো দুর্ঘটনা ঘটছে। আপনি জানেন আপনার 2010 সালে হচ্ছে নিমতলিতে দুর্ঘটনা, কিংবা ধরেন 19 সালে আপনার চকবাজারের দুর্ঘটনা, অগ্নিকাণ্ড। এগুলোতে আসলে উদ্ধার কাজ পরিচালনা করা একদম আমাদের জন্য খুব কঠিন ছিল আর কি। তো এটা তো আসলে চলতে পারে না। আমরা তো 41 সালে একটা উন্নত দেশে যেতে চাই। এখন এই উন্নত দেশে যাওয়ার জন্য আপনি মানে আমাদের মূল রাজধানী শহর তার একটা অংশের জনগোষ্ঠীকে আপনি ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আপনার উন্নত দেশ হওয়াটা আসলে মানে কতটুকু সম্ভব, এটা এখন ভাবার বিষয়। এই কারণেই হচ্ছে রাজুক একটা উদ্যোগ নিচ্ছে, মানে অলরেডি নিয়েছে। ওই উদ্যোগটা হচ্ছে আপনার এই যে পুরাতন ঢাকায় দেখা যাচ্ছে, তারা আগে একটা সার্ভে করছে রিসেন্টলি। এটা হচ্ছে ইসলামবাগ এলাকায় যে 34 একর জায়গার উপরে তারা একটা সার্ভে করে দেখলো যে কি মানে অনেকগুলো ভবনে হচ্ছে আপনার হচ্ছে পুরাতন দেখা যাচ্ছে। প্রায় হচ্ছে আপনার 30 বছর আগে, 21 বছর আগে, 21 থেকে 30 বছর আগের বিল্ডিং তৈরি করা আছে। তো এগুলো এখন ঝুঁকিপূর্ণ। 2 নম্বর হচ্ছে অনেকগুলো 48% ভবনই হচ্ছে আপনার একতলা। তার মানে হচ্ছে আমাদের একটা সম্ভাবনা আছে। এখন রাজুকের প্ল্যান হচ্ছে সোশ্যাল হাউজিং করা। এই যে জমির মালিক কিংবা ফ্ল্যাটের মালিক, বাড়ির মালিক, তাদেরকে নিয়ে সোশ্যাল হাউজিং করা, যেখানে হচ্ছে ওরা যাচ্ছে 60% হচ্ছে আপনার উন্মুক্ত জায়গা রাখা হবে। আপনার হচ্ছে ওয়াটার বডি, মানে আপনার পার্ক থাকবে, তারপরে হচ্ছে পর্যাপ্ত রাস্তা থাকবে, তারপরে হচ্ছে বিনোদনের জন্য অনেকগুলো পার্ক তো রাখবেই, তারপরে মিউজিয়াম থাকবে। মানে একটা হাঁটার জন্য পর্যাপ্ত রাস্তা রাখা হবে, আধুনিক সুযোগ সুবিধা থাকবে। এবং একটা আধুনিক শহরে যে পরিমাণ সুবিধা থাকা দরকার ওগুলো রেখে এই প্ল্যানটা ওরা করতে যাচ্ছে। তো ওদের প্রথম একটা বিনিয়োগ প্রকল্পের ওরা ভাবনাটা ছিল ওদের প্রায় 5,258 কোটি টাকা ব্যয়ে। পরবর্তীতে ওরা ভাবলো যে যেহেতু আমরা এটা মানে একটু ডিফিকাল্ট হয়, এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে মানে বাস্তবায়নের পর্যায়ে, যে কারণে তারা প্রথমত একটা ফিজিবিলিটি স্টাডি প্রজেক্ট করবে। মানে ওটা 37 কোটি টাকা ব্যয়ে ওখানে হচ্ছে সাইট সিলেকশন করবে ওরা। আপনাকে এখানে বলে রাখি, ওরা হচ্ছে প্রথম যে পরিকল্পনাটা করে মানে এখন যে পরিকল্পনা করতে যাচ্ছে ওটা হচ্ছে মানে আপনার 660 প্রায় 6,500 একর ভূমির উপরে আপনার পুরাতন ঢাকার যে 24 থেকে আপনার 61 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোতে নিয়ে এই কিছু এলাকা, হ্যাঁ কিছু এলাকা, এই এলাকাতেই ওরা হচ্ছে এই মানে আবাসন বিনিয়োগ প্রকল্পটা করতে চাই। তো প্রথমত তারা ফিজিবিলিটি স্টাডি করবে। ফিজিবিলিটি স্টাডির একটা অংশ হিসেবে তারা হচ্ছে নকশা ডিজাইন ওগুলো তো করবেই, এগুলো তো ফিজিবিলিটির একটা অংশ। তার থেকে বড় বিষয় হচ্ছে মানে যাদের বাড়ির মালিক কিংবা জনপ্রতিনিধি তাদের সাথে কথা বলা। আপনি যদি আমি যখন চ্যালেঞ্জ আলোচনা করবো তখন এই জিনিসটা আনবো। তো এই ফিজিবিলিটি স্টাডি তারা এই জিনিসটা রাখছে। তাদের সাথে আসলে কথা না বলে মানে তাদেরকে যদি রাজি করানো না যায়, সেক্ষেত্রে তো আসলে এই জমির মালিক যারা আছে এখন যেভাবে আছে, সেখান থেকে তারা যদি মনে করে যে আমরা একটা আধুনিক নগরের মধ্যে যেতে চাই,
সরকার সেই এক ধরনের অফার তাদেরকে দিতে চায়, এখানে খরচ কেমন হতে পারে? আপনার বিনিয়োগ প্রকল্পটা যে যে তারা প্রাথমিক ধারণা থেকে বিনিয়োগ প্রকল্পটা হচ্ছে 5,200 কোটি টাকার মতো লাগবে ওরা। এবং হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে মানে রাজুকের যে ডকুমেন্টগুলো আমার কাছে আছে, যে তারা বলতে যাচ্ছে বিভিন্ন সময়ে আপনার তারা হচ্ছে চীন কিংবা কোরিয়ার মতো দেশগুলো আমাদের এখানে আবাসনে বিনিয়োগ করতে চায়। এটা পুরান ঢাকার মতো জায়গাতে তারা বিনিয়োগ, এটা খুবই লাভজনক হবে বলে তারা তাদেরকে একটা ধারণা দিচ্ছে। তো আশা করা যাচ্ছে মানে বিদেশি বিনিয়োগ আসলে আমাদের যে প্রজেক্টটা এখন যে প্রজেক্টটা প্ল্যানিংয়ে পাঠালো, ফিজিবিলিটি স্টাডি প্রজেক্ট, ওটা হচ্ছে তারা হচ্ছে প্রথমত বৈদেশিক অর্থায়নে বাস্তবায়ন করার একটা উদ্যোগ নিচ্ছে। যদি বৈদেশিক অর্থায়ন পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা। ফিজিবিলিটি স্টাডি যদি কোনো বৈদেশিক অর্থায়নে পাওয়া যায় সেক্ষেত্রে বিনিয়োগ প্রকল্পটা আমাদের জন্য খুব ইজি হবে, বিদেশি বিনিয়োগও আসবে। ওই কারণে হচ্ছে তারা হচ্ছে প্রথমত ডিপিপিটা পাঠাচ্ছে প্ল্যানিংয়ে নীতিগত অনুমোদনের জন্য। নীতিগত অনুমোদন পাওয়ার পর হচ্ছে তারা ইআরডির মাধ্যমে ডোনারদের কাছে পাঠাবে। এটা আপনি যেটা বললেন যে আমাদের একতলা, বেশিরভাগই একতলা বিল্ডিং, অর্থাৎ বহু আগে করা বিল্ডিং, এগুলো অনেকটা ব্যক্তি মালিকানাধীন, যে যেভাবে করেছে সেভাবে আছে। এখন নতুন প্ল্যানের মধ্যে কি এরকম আছে যে এটি কততলা বিল্ডিং হতে পারে, বা এখানে যারা জমি দিবে তারা কতটুকু পেতে পারে, এরকম কি? না, এটা তো সুউচ্চ বিল্ডিং হবে এখন। মানে আপনার যেহেতু আপনাকে এখানে 60% উন্মুক্ত জায়গা রাখবে, তার মানে আপনার উপরের দিকে বাড়াতে হবে। উপরের দিকে তো অবশ্যই বাড়বে। আবাসন প্রকল্পগুলো সাধারণত আমাদের উপরের দিকে হয়। আপনি যখন ডিজাইন করবে তখন হচ্ছে এটা কত তলা হবে কিংবা উপরে কতটুকু হবে, ওটা ডিজাইনটা ওইভাবে করা হবে। মোট কথা হচ্ছে আমাকে এখানে পর্যাপ্ত রাস্তা, পর্যাপ্ত বিনোদনমূলক যে স্থানগুলো থাকে, এবং হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এখানে যেহেতু আপনি এটা ঐতিহ্যবাহী একটা শহর, এখানে অনেকগুলো আছে ভবন আছে হচ্ছে মানে আপনার হেরিটেজ আমাদের ঐতিহ্য বহন করে, ওই ভবনগুলো কিন্তু তারা সংরক্ষণ করবে, মানে ওই প্ল্যান তাদের ডকুমেন্টে বলা আছে। আর হচ্ছে এই যে লোকগুলো এখানে জমি দিবে তাদেরকে তো আপনি অবশ্যই তাদেরকে তো এটা হচ্ছে আমাদের এখনকার প্রজেক্টগুলো যেমন হয় আর কি, এখন বা অন্যান্যরা যারা জমি দেয় ডেভেলপারকে, সেক্ষেত্রে যেভাবে পায় অনেকটা ওই ধরনের হবে, কাকুলুজার কাপড় নেয়। আমি এখানে কয়েকটা চ্যালেঞ্জের কথা উল্লেখ করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমার নিউজ করতে গিয়ে কথা বলে কিংবা হচ্ছে ডকুমেন্ট থেকে যেটা পাওয়া, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে তাদেরকে রাজি করানো। 2 নম্বর হচ্ছে দেখা যাচ্ছে অনেকগুলো ভবনই এখানে আছে যাদের হচ্ছে পৈতৃকভাবে পাওয়া, কিন্তু দেখা যাচ্ছে ডকুমেন্ট নাই, মানে দলিলপত্র নাই। যে এটা একটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আপনি এই ধরনের উদ্যোগ কিন্তু আগেও নেওয়া হয়েছিল, কিন্তু এই যে আপনি এই জিনিসটাকে এড্রেস না করে আপনি যে মানে আগাতে পারবেন বলে এটা মানে এক্সপার্টরা বলতেছে এটা আগানো সম্ভব না। আমরা যখন এক্সপার্টদের সাথে কথা বললাম, বলছে আগে এই জিনিসটা হচ্ছে আপনাকে করতে হবে, মোকাবিলা করতে হবে। তাদেরকে কীভাবে এটা নিয়ে আসবেন, কিংবা জমির মালিকানা নাই তাদেরকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে কি কৌশল নেবেন, এটা একটা বড় একটা বিষয়। তারপরে হচ্ছে আপনার যখন আপনি মানে মূল প্রজেক্ট বিনিয়োগ প্রকল্প করবেন, তখন এই যে যারা এখন একতলা বাড়িতে থাকে তাদেরকে আপনি মানে এই সাময়িক সময়ের জন্য কোথায় রাখবেন, এটা একটা বড় চ্যালেঞ্জ। তাদেরকে আপনি রাজি করানো, তাদের জন্য এখন হয়তো বা ভাবা হচ্ছে আলাদা ছোট কিছু প্রজেক্ট নিয়ে তাদেরকে ওখানে সাময়িকভাবে মানে 1 বছর 5 বছর যতদিন লাগে প্রজেক্ট করতে, ততদিন হচ্ছে ওখানে পুনর্বাসন করা, তারপর মূল প্রজেক্টে নিয়ে আসা। এই চ্যালেঞ্জগুলো আছে। তো এই চ্যালেঞ্জগুলো নিয়ে ওরা কাজ করে। ওরা ফিজিবিলিটি স্টাডিতে ওরা বলতে যাচ্ছে আমরা অনেকগুলো লোকে মানে ওখানকার অধিবাসী সবার সাথে কথা বলবো এবং সবাইকে কনভিন্স করার চেষ্টা করবে। এবং সরকারের কিন্তু একটা বড় প্ল্যান আছে মানে পুরান ঢাকা কেন্দ্রিক। পুরান ঢাকাকে তো আসলে সরকার করতে চায়, আপনি জানেন কিনা জানি না, এই যে পুরান ঢাকাকে আরও আধুনিক করতে এখানে মনোরেলের কথা ভাবতেছে সরকার। মনোরেলটা ওখানে যাবে, যেহেতু এখন ওখানে আপনার মেট্রো যেটা আমাদের এখন এই ধরনের এখনকার যে মেট্রোটা আছে, হ্যাঁ ওই মেট্রোটা আসলে মানে যেহেতু অবকাঠামো অনেক জায়গা নিচ্ছে, সেহেতু মনোরেল অল্প জায়গা নিচ্ছে, ওই ইয়েগুলো ভাবছে। আপনার পুরাতন ঢাকাকে আপনি বাদ দিয়ে আপনার ঢাকার উন্নয়নও আপনি চিন্তা করতে পারেন না। আপনার আমাদের পুরাতন ঢাকা কিন্তু আমাদের অর্থনীতির একটা মূল শক্তি, চালিকা শক্তি। ওখানে কিন্তু পাইকারি বাজার আছে, ইসলামবাগে কাপড়ের কিংবা অনেকগুলো কেমিক্যাল আছে, যদি লোকেট করার পরিকল্পনা আছে। তো অর্থনৈতিকভাবেও এটা আমাদের গুরুত্বপূর্ণ। আবার এখানে সদরঘাট আমাদের একটা, আমাদের দক্ষিণবঙ্গের সঙ্গে যে নৌ যোগাযোগের যে অংশটা, সেটি তো আসলে পুরান ঢাকার উপর দিয়ে। সুতরাং হচ্ছে পুরান ঢাকাকে মানে এই কারণে সরকার হচ্ছে পুরান ঢাকা কেন্দ্রিক উন্নয়নটা সরকার মানে এই সরকার আসার পর থেকে এটাকে জোর দেওয়া হচ্ছে। আপনি ধরুন যে বিষয়টা আমাদের আলোচনায় আসলো, আপনি যেটা বললেন যে আমাদের এর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল, সফল হয়নি। এখন আবার যেই চ্যালেঞ্জগুলোর কথা আপনি বললেন, এগুলো কিন্তু মেজর চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জগুলোই অতীতে ওভারকাম করা যায়নি। তো এখন আবার নতুন করে একই উদ্যোগ, একই চ্যালেঞ্জ সামনে, কতটুকু সম্ভব আসলে এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করা? এটাই তো এখন মূল বিষয়। আপনার হচ্ছে ওদেরকে হচ্ছে রাজি করানো বিষয়টা হচ্ছে এখন মূল চ্যালেঞ্জ। মানে যাদের জমির মালিক আছে তারা হচ্ছে এখন একতলা কিংবা দোতলা বাড়িতে তারা থাকতেছে, কিংবা তারা হচ্ছে তারা ঝুঁকি নিবে কিনা। কিন্তু আপনি চিন্তা করেন এই ভবনগুলো অনেকগুলো হচ্ছে মানে আপনার মেয়াদ উত্তীর্ণ যে কোনো মুহূর্তে, এবং আপনি জানেন আমাদের এখানে রিসেন্টলি হচ্ছে ভূমিকম্পের প্রবণতা বাড়ছে, মানে যে কোনো দুর্ঘটনা। তার মানে মূল বিষয় হচ্ছে পুরনো ঢাকাকে এক ধরনের উদ্ধার করতে হবে। পুরনো ঢাকা এখন যে অবস্থায় আছে এই অবস্থায় পুরনো ঢাকা, এই কারণেই প্রজেক্টের নামে কিন্তু হচ্ছে পুনরুজ্জীবিত করা। হ্যাঁ, পুরনো ঢাকা এইভাবে আসলে চলতে পারে না। আবার তার যে ঐতিহ্য ইতিহাস আছে সেটিকেও রক্ষা করতে হবে, মানুষকেও রক্ষা করতে হবে। আপনাকে ধন্যবাদ, আমাদের সময় শেষ পর্যায়ে। আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিবিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।